সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা আমাদের পঞ্চম অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আচ্ছা, গত সপ্তাহে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে টেক্সট ডিরেকশন পর্যন্ত, অর্থাৎ এমএস ওয়ার্ডের যে সাবমেনুগুলো আছে, শেপস, মাটার, টেক্সট ডিরেকশন, এই টেক্সট ডিরেকশন পর্যন্ত আমাদের আলোচনা শেষ হয়েছিল। আজকে আমাদের নতুন যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে হিডার আর হচ্ছে ফুটার। তাহলে হোয়াট ইজ হিডার, হোয়াট ইজ ফুটার, এই হিডার কি আর ফুটার কি আগে আমরা এটা চিনবো। তাহলে হিডার ফুটার চেনার জন্য আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমাকে প্রোগ্রামটা ওপেন করতে হবে। তাহলে প্রোগ্রাম ওপেন করার জন্য প্রথমে আমরা যাব স্টার্ট বাটন, স্টার্ট থেকে ওয়াল প্রোগ্রাম, অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। আচ্ছা, আমরা আমাদের ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটা ওপেন করে নিলাম। আচ্ছা, হিডার কি আর ফুটার কি? হিডার হচ্ছে মূলত ইনসার্ট মেনুর একটা সাবমেনু। তাহলে প্রথমে আমরা ইনসার্ট মেনুতে যাব, এটার সাবমেনু হিসেবে আছে হচ্ছে হিডার। এই হিডার হচ্ছে প্রতিটা পৃষ্ঠার মার্জিনের উপরের অংশ, আর এই ফুটার হচ্ছে প্রতিটা পৃষ্ঠার মার্জিনের নিচের অংশ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটা পেজ। আর এই যে আমরা দাগটা দেখতেছি এটা হচ্ছে পেজের মার্জিন চতুর্থ দিকে। এই মার্জিনের উপরের যে অংশটা আছে এটার নাম হচ্ছে হিডার, আর এই যে মার্জিনটা, মার্জিনের নিচে যে অংশটা আছে এটার নাম হচ্ছে ফুটার। তাহলে হিডার কোনটা, ফুটার কোনটা আমরা অবশ্য চিনলাম। এখন শিখবো যে এটার ব্যবহার ক্ষেত্রটা কোথায়, এটা আমরা কোন কাজে ব্যবহার করব। পেজে নাম্বার, ডকুমেন্টের টাইটেল দেওয়ার জন্য মূলত আমরা হিডার অপশনটাকে ব্যবহার করে থাকি। আমি হিডারটাকে ডকুমেন্টের টাইটেল হিসেবে ইউজ করতে চাচ্ছি। ইনসার্ট মেনু থেকে হিডার, ডকুমেন্টের টাইটেল দেওয়ার জন্য আমরা এখান থেকে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল এই অপশনটা সিলেক্ট করলাম। আমি এখানে লিখলাম আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। এখন আমি এই আমাদের দেশ সম্পর্কে ডিসক্রিপশন লিখলাম যে দি নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। তাহলে ডকুমেন্টের টাইটেল সর্বদা কোথায় হয়? ডকুমেন্টের উপরে। আর ফুটার হচ্ছে প্রতিটা পৃষ্ঠার মার্জিনের নিচের অংশ। এই যে নিচে যে অংশটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ফুটার। ফুটার আমরা পেজ নাম্বার দিতে পারি, প্লাস পেজের নিচে লিখতেও পারি। ইনসার্ট মেনু থেকে ফুটারে যাওয়ার পরে আমরা যদি পেজ নাম্বার দিতে চাই অ্যানুয়াল ব্ল্যাঙ্ক, এখানে আছে আবার ব্ল্যাঙ্ক 3 কলাম, 3টা কলামে আমরা লিখতে পারবো। আমি এখানে লিখলাম বুক, আবার টাইপ টেক্সট এখানে লিখলাম পেন। এখন প্রেস ব্রেক করে আমি নিচের দিকে যতগুলো পেজ নিব না কেন প্রত্যেকটা পেজের নিচে সেম ফুটার আসবে। তাহলে হিডার হচ্ছে প্রতিটা পৃষ্ঠার মার্জিনের উপরের অংশ, ফুটার হচ্ছে প্রতিটা পৃষ্ঠার মার্জিনের নিচের অংশ। পেজের নাম্বার, ডকুমেন্টের টাইটেল দেওয়ার জন্য হিডারের ব্যবহার। ফুটারে পেজ নাম্বার দেওয়া যায়, প্লাস পেজের নিচে লেখাও যায়। তাহলে হিডার ফুটার শেষ। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেজ নাম্বার। এই পেজ নাম্বারের কাজ হচ্ছে পেজে নাম্বার দেওয়া। পেজ নাম্বারের কাজ হচ্ছে পেজে নাম্বার দেওয়া। এই পেজ নাম্বারটা ইনসার্ট মেনুর সাবমেনু। যদি কখনো পেজে নাম্বার দেওয়ার প্রয়োজন হয়, ইনসার্ট মেনু থেকে পেজ নাম্বার, পেজের উপরে নাম্বার দেওয়ার জন্য টপ অফ পেজ, টপ অফ পেজ থেকে প্লেন নাম্বার 1, এখানে নাম্বার আসছে 1। এখন আমি পেজ ব্রেক করে নিচের দিকে যতগুলা পেজ নেব প্রত্যেকটা পেজের উপরে অটো নাম্বার চলে আসবে 2। এখন আমি আবার পেজ ব্রেক করলাম 3, এইভাবে প্রত্যেকটা পেজের উপরে অটো নাম্বার আসবে। বা ইনসার্ট মেনু থেকে পেজ ব্রেক, এই নাম্বারটাকে আমি পেজের নিচে ইউজ করতে চাচ্ছি, পেজের মার্জিনের নিচে ব্যবহার করব। ইনসার্ট মেনু থেকে পেজ নাম্বার, পেজের নিচে নাম্বার দেওয়ার জন্য বটম অফ পেজ, বটম অফ পেজ থেকে প্লেন নাম্বার 1। আচ্ছা, নাম্বারটা পেজের নিচে চলে আসছে। এখন এই যে নাম্বারটা, এই নাম্বারটা তো পেজের নিচেও আছে উপরেও আছে, আমি নাম্বারটাকে বাংলা করতে চাচ্ছি, যে নাম্বারটা আমি বাংলা করে দিব। তাহলে কি করতে হবে? আগে আমাকে নাম্বারটা সিলেক্ট করতে হবে, এরপর যাব হোম, হোম থেকে ফ্রন্ট বক্স, বাংলা লেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্টের নাম হচ্ছে সুতো-নিয়ম যে। এখন দেখেন প্রত্যেকটা পেজের উপরে, যেহেতু আমি উপরে কমেন্ট করেছি, প্রত্যেকটা পেজের উপরে বাংলা নাম্বার চলে আসছে এবং পেজ ব্রেক করে নিচের দিকে আমি যতগুলো পেজ নেব না কেন প্রত্যেকটা পেজের উপরে বাংলা নাম্বার আসবে।
তাহলে পেজ নাম্বারের কাজ হচ্ছে পেজের নাম্বার দেওয়া, পেজের উপরে নাম্বার দেওয়ার জন্য টপ অফ পেজ, নিচে নাম্বার দেওয়ার জন্য বটম অফ পেজ, আর নাম্বার থেকে উঠানোর জন্য রিমুভ পেজ নাম্বার। আর নাম্বারটাকে বাংলা আমরা কিভাবে করলাম, যে নাম্বারটাকে সিলেক্টের পর বাংলা লেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত যে ফন্ট সেটা সিলেক্ট করেছি। তাহলে আমরা এখান থেকে হিডার, ফুটার, পেজ নাম্বার শিখলাম। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্স মূলত ছোটখাটো বক্স আঁকানোর জন্য আমরা এই অপশনটাকে ব্যবহার করে থাকি। টেক্সট বক্স, ইনসার্ট মেনু থেকে টেক্সট বক্স। আচ্ছা, নিলাম একটা বক্স। এরপর আমরা আমাদের পছন্দ মতো বক্সের ভেতরে লিখতে পারবো। এখন এই বক্সের কিছু কাজ আছে, সেটা হচ্ছে বক্সের যে বর্ডারটা আছে, বর্ডারটার আমি ডিজাইন করব, বা বর্ডারটাকে মোটা গাঢ় করে দিব, আর এটার কালার দিব, এটা ডিজাইনটা চেঞ্জ করে দিব, বর্ডারটাকে এদিক ওদিক মুভ করাবো। তাহলে বর্ডারটা ডিজাইন করার জন্য মূলত আগে বর্ডারটাকে সিলেক্ট করতে হবে। এরপর মাউসের ডান বাটন থেকে ফরম্যাট টেক্সট বক্স, এই যে হোয়াইট লেখা আছে, হোয়াইট থেকে আমরা মাপ যত বাড়াই দিব বক্সের বর্ডার তত মোটা হবে। বর্ডারটাকে কালার দেওয়ার জন্য কালার থেকে একটা কালার চুজ করে দিলাম। এরপর ড্যাশ থেকে আমরা বর্ডার ডিজাইনটাকে চেঞ্জ করে দিলাম। বাস। তাহলে টেক্সট বক্সের কাজ হচ্ছে যে ছোটখাটো বক্স আঁকানোর জন্য আমরা টেক্সট বক্স অপশনটাকে ব্যবহার করে থাকি। আর হিডার হচ্ছে প্রতিটা পৃষ্ঠার মার্জিনের উপরের অংশ, ফুটার হচ্ছে প্রতিটা পৃষ্ঠার মার্জিনের নিচের অংশ। পেজে নাম্বার, ডকুমেন্টের টাইটেল দেওয়ার জন্য হিডারের ব্যবহার, ফুটারে পেজ নাম্বার দেওয়া যায়, প্লাস পেজের নিচে লেখাও যায়। আর পেজ নাম্বারের কাজ হচ্ছে পেজের নাম্বার দেওয়া। এরপর আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্টের কাজটা কি? ওয়ার্ড আর্টের মাধ্যমে আমরা একটা লেখাকে বিভিন্ন ডিজাইনে সাজাতে পারি। ওয়ার্ড আর্ট হচ্ছে ইনসার্ট মেনুর সাব মেনু, ইনসার্ট মেনু থেকে ওয়ার্ড আর্ট। এখানে কিন্তু ওয়ার্ড আর্টের অনেকগুলো ডিজাইন আছে, আমরা দেখতে পাচ্ছি এটা হালকা, এটা বোল্ড প্লাস বাঁকানো, এটা একটু রাউন্ড, এটা আবার ভেতর দিকে গেছে। এখান থেকে আমার যে ডিজাইনটা ভালো লাগবে আমরা ওটাকে সিলেক্ট করব। ইউর টেক্সট হিয়ার, আমরা যে লেখাটাকে ওয়ার্ড আর্ট করতে চাচ্ছি সেটা এখানে লিখতে হবে। দিলাম আক্তার হোসেন। এরপরে এরপর ওকে করলে লেখাটা পেজের মাঝে আসবে। এখন আমি আমার কাজের সুবিধার্থে লেখাটাকে ডানে বামে উপরে নিচে সরাবো। এইভাবে ড্র্যাগ করলে কিন্তু লেখাটা কখনো এদিক ওদিক যাবে না। এটিকে ডানে বামে উপরে নিচে সরানোর জন্য টেক্সট ট্যাপিং, টেক্সট ট্যাপিং থেকে বিহাইন্ড টেক্সট। এই বিহাইন্ড টেক্সটের সুবিধাটা কি? আমরা ইতিপূর্বে শেপের ক্ষেত্রেও শিখেছি যে বিহাইন্ড টেক্সট করলে পিকচার, শেপ, অর্ডার কিন্তু লেখা সেটা যাই হোক না কেন যেখানে খুশি সেখানে মুভ করানো যায়। বাস, আমরা লেখাটাকে এদিক ওদিক মুভ করাচ্ছি। আমরা চাইলে এইভাবে ট্র্যাক করে লেখাটাকে আরেকটু রাউন্ড করতে পারি, আবার এখান থেকে লেখাটাকে একটু ঘোরাইতে পারি। এই যে হলুদ যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে ক্লিক করে এইভাবে ট্র্যাক করলে লেখাটা আরো রাউন্ড হবে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আসছে হচ্ছে এডিট টেক্সট। নামটা যদি আমার ভুল হয় আমি এডিট থেকে নামটাকে চেঞ্জ করে দিব। বাস। এরপর আমি লেখাটাকে কালার দিব। লেখাটাকে কালার দেওয়ার জন্য সে ফিল কালার, এটা হচ্ছে মূলত ভেতরের কালার, লেখাটার কালার কিন্তু ব্ল্যাক। আমি সে ফিল থেকে একটা কালার দিলাম। এরপর আছে সে আউটলাইন, বাড়ির কালার, আউটলাইন কালার, স্ট্রোক বলি আমরা যেটা। এই দেখেন এই শেপটার আউটলাইন বা বর্ডার কালার কি আছে? ব্ল্যাক। আউটলাইন থেকে আউটলাইন একটা কালার দিয়ে দিলাম, রেড। আউটলাইনটাকে ভালো করে বোঝার জন্য আউটলাইনটাকে মোটা গাঢ় করতে চাচ্ছি। সে আউটলাইন থেকে হোয়াইট, হোয়াইট থেকে মাপটা যত বাড়াই দিব আউটলাইনটা তত মোটা হবে। এখন আউটলাইনের ডিজাইনটা চেঞ্জ করব। সে আউটলাইন থেকে ড্যাশ, ড্যাশ থেকে ডিজাইনটা চেঞ্জ করতে পারি। চেঞ্জ শেপ, ডিজাইন চেঞ্জ। এই ডিজাইনে আমার ভালো লাগছে না, আমি এখান থেকে ডিজাইনটাকে সম্পূর্ণ রাউন্ড করে দিলাম। এরপর আছে হচ্ছে শ্যাডো, ছায়া বা প্রতিচ্ছবি। শ্যাডো থেকে ড্রপ শ্যাডো, পারস্পেক্টিভ শ্যাডো, অ্যাডিশনাল শ্যাডো স্টাইল। এখান থেকে আমার যে ছায়াটা ভালো লাগবে সেটাকে সিলেক্ট করব। শ্যাডো ইফেক্টের রাইট অপশন সিলেক্ট করলে ছায়াটা ডান দিকে যাবে, আপ দিব উপর দিকে যাবে, লেফট দিব ছায়াটা বাম দিকে যাবে, ডাউন দিব ছায়াটা নিচের দিকে যাবে। এরপর আছে হচ্ছে থ্রিডি। থ্রিডির কাজ হচ্ছে শেপকে গাঢ় মোটা করা, লেখাকে গাঢ় মোটা করা। আমি লেখাটাকে থ্রিডি করে ফেললাম। বাস। থ্রিডি ইফেক্টের রাইট অপশন সিলেক্ট করলে লেখাটা ডান দিকে ঘুরবে, লেফট দিলে বাম দিকে, ডাউন দিলে নিচ দিকে, আপ দিব উপর দিকে। এখন আমি যেটা করব, এখানে আমি যে ওয়ার্ড আর্ট করে আমি আমার নামটা লিখেছি আক্তার হোসেন, আমি
আমার নামের ভেতরে আমি আমার ছবি অ্যাড করব কিভাবে? আমি আমার নামের ভেতরে আমি আমার ছবি বসাবো। তাহলে ফার্স্ট কি করতে হবে? আগে আমাকে লেখাটাকে সিলেকশন অবস্থায় রাখতে হবে। এরপর মাউসের ডান বাটন ক্লিক, ডান বাটন থেকে যাব ফরম্যাট ওয়ার্ডার, এখান থেকে ফিল ইফেক্ট, ফিল ইফেক্ট থেকে পিকচার, পিকচার থেকে সিলেক্ট পিকচার। আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট টেক্সচার অ্যাড করতে পারেন। আচ্ছা, আমরা একটা টেক্সচার দিলাম, ধরে নিলাম এটা আমার ছবি। তাহলে আমি আমার ছবিটাকে সিলেক্ট করলাম, এরপর ওকে ওকে করলে আমার নামের ভেতরে আমার ফটো চলে আসবে। আমি যদি ছবি অ্যাড করতে চাই একইভাবে ডান বাটন থেকে ফরম্যাট অর্ডার, ফিল ইফেক্ট, ফিল ইফেক্ট থেকে পিকচার, পিকচার থেকে সিলেক্ট পিকচার। যেটা আমার ছবি ছিল এখান থেকে আমি আমার ছবিটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপর ইনসার্ট, ওকে ওকে করলে লেখার ভেতরে ফটো আসবে। এই সবগুলো মিলা হচ্ছে মূলত ওয়ার্ডার, যে ওয়ার্ডারের মাধ্যমে আমরা একটা লেখাকে বিভিন্ন ডিজাইনে সাজাতে পারি। আচ্ছা, এরপর আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ড্রপ ক্যাপ। এই ড্রপ ক্যাপের কাজটা কি? ড্রপ ক্যাপের কাজ হচ্ছে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর বড় করা, কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর বড় করা। ধরেন আমি এখানে লিখলাম যে আমি একজন ছাত্র, এখানে যে আমি একজন ছাত্র লিখেছি, আমি একটা শব্দ। আচ্ছা, এই যে আমি একটা ওয়ার্ড বা শব্দ, এই ওয়ার্ডটার প্রথম অক্ষরটা বড় হবে, মানে সরেওয়া। আমরা যদি ইনসার্ট মেনু, ইনসার্ট মেনু থেকে ড্রপ ক্যাপ, ড্রপ ক্যাপ থেকে ড্রপ এট, এটা হচ্ছে মূলত ড্রপ ক্যাপের কাজ। আপনি চাইলে এখন এখানে লিখতে পারবেন আমি একজন ছাত্র। তাহলে ওয়ার্ডের মাধ্যমে আমরা একটা লেখাকে বিভিন্ন ডিজাইনে সাজাতে পারি। আর ড্রপ ক্যাপের কাজ হচ্ছে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর বড় করা। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অবজেক্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবজেক্টের ব্যবহার ক্ষেত্র কোথায়? ভগ্নাংশের কাজের জন্য মূলত অবজেক্টের ব্যবহার। ভগ্নাংশের কাজের জন্য মূলত অবজেক্টের ব্যবহার। আমরা প্রথমে যাব ইনসার্ট মেনু, ইনসার্ট মেনু থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে মাইক্রোসফট ইকুয়েশন 3.0, এরপর ওকে করলে অবজেক্টের বার ফর্মুলা বারটা শো করবে। এই যে বারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অবজেক্টের ফর্মুলা বার। আমরা এখান থেকে একটা সূত্র লিখব। আমরা এবি সূত্রটা লিখি, যে আমরা জানি এবি ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার। আচ্ছা, তাহলে প্রথমে এ বি লিখলাম, লেখার পরে আমরা দেব ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রথম বন্ধনী দিতে হবে। ফ্যান্স টেমপ্লেটস দিলাম এখান থেকে প্রথম বন্ধনী, এরপর ভেতরে হবে ডিভাইডেড, অর্থাৎ উপরের সংখ্যা নিচে সংখ্যা, এখান থেকে দিব ডিভাইডেড। উপরে কি হবে? এ প্লাস বি, অর্থাৎ আগে আমাকে ফরম্যাট ক্রিয়েট করতে হবে, তারপরে ভেতরে লিখতে হবে। অ্যারো ডাউন চেপে নিচে আসবো, আসার পর টু লিখবো। এই ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার আছে, ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার দেওয়ার জন্য সাব এন্ড সুপারস্ক্রিপ্ট টেমপ্লেটস এটা ব্যবহার করে ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার দিব। তাহলে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার, আবার হবে মাইনাস, আবার হবে প্রথম বন্ধনী সেম, ভেতরে দিব ডিভাইডেড। উপরে হবে হচ্ছে এ মাইনাস বি, নিচে হবে টু, নিচে ক্লিক করে টু লিখবো, ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার, সাব এন্ড সুপারস্ক্রিপ্ট টেমপ্লেটস, বাস। তাহলে অবজেক্টের ব্যবহার ক্ষেত্র কোথায়? ভগ্নাংশের কাজের জন্য অবজেক্টের ব্যবহার। আচ্ছা, আমরা যদি এখানে আরেকটা ফর্মুলা লিখি, থিটার ফর্মুলা, যে cos থিটা ইকুয়াল 1 ডিভাইডেড sin থিটা। cos থিটা, থিটা কোথায় পাবো? এই যে অপশনটা দেখতে পাচ্ছি গ্রিক ক্যারেক্টার, এখানে থিটা আলফা বিটা গামা সব আছে। তাহলে cos থিটা ইকুয়াল 1 ডিভাইডেড দিলাম sin থিটা, এস আই এন থিটা, এখান থেকে থিটা দিয়ে দিব। এখানে আরেকটা জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে আমরা সমস্ত কিভাবে লিখবো। এখানে আমি লিখলাম 100 সমস্ত, উপরে দিলাম 200, নিচে দিলাম 300। আবার 200 থেকে আমি আবার সমস্ত লিখবো, এখান থেকে আবার দিলাম ডিভাইডেড, উপরে দিলাম 50, নিচে দিলাম 40। আবার 300 থেকে আমি আবার সমস্ত লিখবো, আবার দিলাম ডিভাইডেড, উপরে দিলাম 600, নিচে দিব 300। দেখো, এই যে আমি ভগ্নাংশটাকে লিখলাম এটা তো ইংরেজি আছে, এটাকে বাংলা করতে কিভাবে চাচ্ছি বা এটাকে ছোট বড় করবো, বোল্ড ইতালি করবো কিভাবে, যে আগে আমাকে কি করতে হবে? লেখাগুলো সিলেক্ট করতে হবে। ভগ্নাংশটাকে সিলেক্টের পর আমরা যাবো স্টাইল, স্টাইল থেকে আদার, আদারে যাওয়ার পর বাংলা লেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত যে ফন্ট, অর্থাৎ সুতো নিয়ম, যে এখান থেকে আমরা সুতো নিয়ম যে ফন্ট আছে সেটাকে সিলেক্ট করব। সুতো নিয়ম যে ফন্টটাকে সিলেক্ট করলাম, লেখাটাকে বোল্ড ইতালি করতে চাইলে করলাম, এরপর ওকে করলে
এটা বাংলা হয়ে যাবে। এরপর আমরা চাইলে এভাবে ড্র্যাগ করে এটাকে বড় করতে পারি। তাহলে অবজেক্টের মূলত ব্যবহার ক্ষেত্র কোথায়? যে ভগ্নাংশের কাজের জন্য অবজেক্টের ব্যবহার। ড্রপ ক্যাপের কাজ হচ্ছে ওয়ার্ডের প্রথম অক্ষর বড় করা, আর ওয়ার্ডারের মাধ্যমে আমরা একটা লেখাকে বিভিন্ন ডিজাইনের সাথে দিতে পারি। পেজ নাম্বারের কাজ হচ্ছে পেজের নাম্বার দেওয়া, পেজের উপরে নাম্বার দেওয়ার জন্য টপ অফ পেজ, নিচে নাম্বার দেওয়ার জন্য বটম অফ পেজ, আর শিখলাম উঠানোর জন্য রিমুভ পেজ নাম্বার। আর ছোটখাটো বক্স আঁকানোর জন্য আমরা টেক্সট বক্স অপশনটাকে ব্যবহার করে থাকি। হেডার হচ্ছে প্রতিটা পৃষ্ঠার মার্জিনের উপরের অংশ, আর ফুটার হচ্ছে প্রতিটা পৃষ্ঠার মার্জিনের নিচের অংশ। পেজ নাম্বার ডকুমেন্টের টাইটেল দেওয়ার জন্য হেডারের ব্যবহার, ফুটারে পেজ নাম্বার দেওয়া যায়, প্লাস পেজের নিচে লেখাও যায়। আচ্ছা ঠিক আছে, আজকের মতো ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।